আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা ভাষার ব্যাকরণ বইটা নিয়ে আলোচনা করব, যেটা মুনীর চৌধুরী স্যারের লেখা নবম দশম শ্রেণীর বই, যেটা আমরা অনেকেই হয়তো পড়ে এসেছি। তো এই বইটা সম্ভবত 2017 সালের এডিশন আর কি এটা। তো এই বইটা আসলে চাকরির পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। যদিও এরপরে আরেকটা বই এসেছে বাজারে 2021 সাল থেকে, যে আরেকটা বই আছে সেটা হলো বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, যেটা 2021 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। কিন্তু তারপরে আমার যেটা মনে হয় যে মুনি চৌধুরী স্যারের লেখা বইটাই আসলে পারফেক্ট আর কি। তো এই বইটার সম্পর্কে আমি আজকে একটু আপনাদেরকে বিস্তারিত দেখাবো কেন এই বইটা আসলে দরকার। কারণ যারা জবের এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বইটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী টপিক এখানে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে হলো গিয়ে যেগুলো আমি মার্ক করে রেখেছি: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, তারপর ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, সন্ধি, নত্যবিধান, এরপর সমাস, উপসর্গ, এরপর হলো চতুর্থ অধ্যায় সম্পূর্ণটা এবং পঞ্চম অধ্যায় সম্পূর্ণটা। এখান থেকে পড়লে আপনারা আশা করি এক্সামে ভালো একটা মার্ক আনতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো এখান থেকে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় সরাসরি এখান থেকে প্রশ্ন চলে আসে। তো আমি একটা স্পেসিফিক চ্যাপ্টার আপনাদেরকে দেখাই যেখান থেকে ডিরেক্টলি প্রশ্ন চলে আসে। সেটা হলো এটা দেখেন, শব্দের শ্রেণী বিভাগ এখানে উল্লেখ করা হয়েছে, যে গঠনমূলক, তারপর অর্থমূলক এবং উৎসমূলক শ্রেণী বিভাগ, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন রুঢ়ি শব্দ কোনগুলো অপশনে এমসিকিউ হিসেবে থাকতে পারে। এছাড়া যোগরূঢ় শব্দ কোনগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো এই কারণে আমি বিশেষত এই চ্যাপ্টারটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা খুবই কমন একটা টপিক। তারপর দেখেন যে পদ প্রকরণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, যেটা পরীক্ষায় এসে থাকে। যে পদের যে শ্রেণী বিভাগগুলো আর কি, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এই যে বিশেষ করে এটা বিশেষণের মধ্যে আপনার রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক, পরিমাণবাচক, অংশবাচক এবং বাকি যেগুলো রয়েছে আর কি, এগুলো এমসিকিউতে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। তারপর এই জায়গাতে একটু দেখেন, বিশেষ্যর মধ্যে অনেকগুলো: নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, দ্রব্যবাচক বিশেষ্য, সমষ্টিবাচক, ভাববাচক, গুণবাচক, এগুলো কিন্তু চলে আসে পরীক্ষায়। বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার, এগুলো পরীক্ষায় আসতে পারে। তারপরে হচ্ছে বিশেষণ দেখালাম। এরপর হচ্ছে এখানে বিশেষণের আর কিছু আছে, যেমন এই যে ভাব বিশেষণের মধ্যে ভাব বিশেষণ হচ্ছে 4 প্রকার: ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ। এর মধ্যে আপনার এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট: ক্রিয়া বিশেষণ, বিশেষণীয় বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ। এখান থেকে প্রশ্ন আসবেই। তারপরে এখানে হচ্ছে আপনার বাংলা শব্দের অতিশায়ন আসতে পারে, যে তৎসম শব্দের অতিশায়ন আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। তারপর আপনার এই জায়গাতে সর্বনাম খুব ইম্পর্টেন্ট। সর্বনাম আপনার যে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে হচ্ছে সর্বনাম বলা হয়। তা যেমন এখানে বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই জায়গায় আরেকটি জিনিস দেখেন, একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ। ভালো শব্দটা বিশেষণ রূপে, বিশেষ রূপে এখানে ব্যবহার করা হয়েছে। মন্দ, পুণ্য, নিশীথ, শীত এবং সত্য, এগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তারপর সর্বনামের শ্রেণী বিভাগ। বাংলা ভাষায় হলো গিয়ে অনেক ধরনের সর্বনাম রয়েছে: ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক, সমীপবাচক, দূরত্ববাচক, সাকুল্যবাচক, প্রশ্নবাচক, অনির্দিষ্টতা জ্ঞাপক, ব্যতিহারিক, সংযোগমূলক, অনাদিবাচক। এই যে সর্বনামগুলো পরীক্ষায় আসে। পুরুষ একটি পারিভাষিক শব্দ। বিশেষ সর্বনাম ও ক্রিয়ারই পুরুষ আছে, বিশেষণ ও উভয়ের পুরুষ নেই। তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন কোন ক্রিয়ার পুরুষ থাকে এবং কোন কোন পদের পুরুষ থাকে না, এরকম আর কি ব্যাপারগুলো আসতে পারে। তারপর হলো সর্বনামের বিশিষ্ট প্রয়োগ আসতে পারে। অব্যয় পদ খুবই ইম্পর্টেন্ট। অব্যয় হলো গিয়ে নবে যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যাওয়া পরিবর্তনীয় শব্দ, তাই অব্যয়। অব্যয় শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না। পরীক্ষা আসতে পারে যে কোন শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় না, এরকম। এরপর হলো এখানে আরও আছে পুরুষভেদে ব্যক্তিবাচক সর্বনামগুলোর প্রকার: সাধারণ, সম্ভ্রমাত্মক, তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপক, এগুলো পরীক্ষায় আসতে পারে। তারপর এখানে হলো অব্যয়, এখান থেকে প্রশ্ন আসে: অব্যয়ের প্রকারভেদ, সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ এবং অনুকার বা ধনাত্মক অব্যয়। সমুচ্চয় অব্যয় হচ্ছে আবার 3 প্রকার। অনন্যয় অব্যয় আছে। অনুসর্গ হচ্ছে বিভক্তিসূচক, বিভক্তিরূপে ব্যবহৃত হতে পারে। যেমন এই যে সংযোজক অব্যয় দেখেন, উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চাই। এখানে ও অব্যয়টি বাক্যস্থিত দুটি পদের সংযোজন করছে। বিয়োজক অব্যয়, হাসেন কিংবা কাসেম এর জন্য দায়ী, কিংবা অব্যয় দুইটি পদের বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে। তারপর হলো এইখানে অনন্যয় অব্যয়, এটা আসার মতো একটা প্রশ্ন। অনন্যয় অব্যয় হলো যে সকল অব্যয় বাক্যের সঙ্গে অন্য পদের কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাদেরকে অনন্যয় অব্যয় বলে। যেমন এই যে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এটা উচ্ছ্বাস প্রকাশে। তারপর স্বীকৃতি জ্ঞাপনে দেখেন, হ্যাঁ আমি যাব, না আমি যাব না। সম্মতি প্রকাশে, আমি আজ আলপথ যাব, নিশ্চয়ই পারবো। অনুমোদন বাচকতায়, আপনি যখন বলছেন বেশ, তো আমি যাব, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। তারপর এই যে বাক্যালঙ্কার অব্যয়, এটাও ইম্পর্টেন্ট। অনুসর্গ অব্যয়, অনুসর্গ অব্যয়ের আরেকটা নাম আছে, সেটা হলো পদান্বয়ী অব্যয়। এটা
অনুসর্গ অব্যয় দুই প্রকার, বিভক্তিসূচক অব্যয় আর বিভক্তিরূপে ব্যবহৃত অনুসর্গ। তো এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, এখান থেকে সরাসরি চলে আসে। তারপর এই জায়গাটায় আরেকটা জিনিস দেখাই, এই যে অনুকার অব্যয়, এটা ইম্পর্টেন্ট। অনুকার অব্যয় থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে, যেমন বজ্রের ধ্বনি, তারপর বৃষ্টির তুমুল শব্দ, স্রোতের ধ্বনি, এই জিনিসগুলো পরীক্ষায় আসার মতো। এরপর অব্যয় বিশেষণ, নাম বিশেষণ, অতিভক্তি চোরের লক্ষণ, ভাব বিশেষণ আবার যেতে হবে, ক্রিয়া বিশেষণ হচ্ছে অন্যত্র চলে যায়, নিত্য সম্মতি অব্যয়, এটাও পরীক্ষায় আসছে প্রচুর। নেই যে পরস্পর যখন কতগুলো যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্মতি অব্যয় রূপে পরিচিত। যথা তথা যত তত, যখন তখন, যেমন তেমন, যেরূপ সেরূপ। উদাহরণ যথা ধর্ম তথা জয়, যত গর্জে তত বর্ষে না। তো এরপর তো সংস্কৃত অব্যয়, যেমন হলো ধর্ম তো বলছি, দুর্ভাগ্যবশত পরীক্ষায় ফেল করেছি, অন্তত তোমার যাওয়া উচিত, জ্ঞান তো মিথ্যা বলিনি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও, সামনে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।